প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আমাদের আজকের আলোচনার বিষয় দেশে বসে বিদেশি জব। তো এই দেশে বসে বিদেশি জব যিনি করতেছেন তিনি মাহফুজ হাসান। তিনি আইটিতে মাস্টার্স করা এবং বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংকে দীর্ঘ সময় কাজ করেছেন এবং কাজ ছেড়ে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ান একটি সফটওয়্যার ফার্মে কর্মরত আছেন। আমরা তার চলার জীবনের এই কর্মজীবনের হিস্ট্রিটা শুনবো। তো মাহফুজ হাসান, আপনাকে স্বাগতম আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। আমরা প্রথমেই জানতে চাইব যে আপনি যে একটা ভালো ব্যাংকে চাকরি করতেন এবং আসলে টাকা পয়সার কথা বলতে হয় না, তারপরেও হচ্ছে যে আমরা যতটুকু বুঝি বা জানি যে আপনি একটা হ্যান্ডসাম স্যালারি সেখানে ড্র করতেন, কিন্তু তারপরেও এমন একটা চাকরি ছেড়ে আপনি কেন দিলেন? আসলে চাকরি ছাড়ার পিছনে মূলত দুইটা ইস্যু আমার কাজ করেছে। প্রথমত চাকরির ধর্মীয় দিক। ব্যাংক আসলে আমার জন্যে ব্যাংকে কাজ করা একটু ধর্মীয় দিক থেকে অসুবিধা মানে হয়ে যদি যাচ্ছিল। সুদের কথা বলি। দ্বিতীয়ত যেটা ছিল সেটা হচ্ছে অতিরিক্ত কাজের চাপ। আসলে ব্যাংকের চাকরিটা ভালো, কিন্তু এর নির্দিষ্ট, বিশেষ করে ব্যাংকের আইটির লোকের নির্দিষ্ট কোনো টাইম টেবিল মেনটেন করা যায় না। সারাদিন সারা রাত যে কোনো সময় আসলে কাজের জন্য যেতে হতে পারে, যার জন্যে কাজের প্রেশারটা বেশি ফিল হচ্ছে। অনেক বেশি ফিল হয় আর কি। ওকে, তো ঠিক আছে, যে কারণেই হোক আপনি জবটা তো ছেড়ে দিলেন, সেটা ঠিক আছে। জব ছাড়ার পরে স্বাভাবিকভাবেই একটা নিশ্চয়তার জায়গা থেকে অনিশ্চয়তার জায়গা তৈরি হয়। তো এই ব্যাংকের জব ছাড়ার পরে আপনার প্রথম দিকে কেমন কেটেছিল? বিশেষ করে চাকরি ছেড়ে দিলেন, স্বাভাবিক পরিবার পরিজন অথবা প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে থেকে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা অনিশ্চয়তার প্রশ্ন বারবার চলে আসতে পারে। এই সময়টা আপনার কেমন কেটেছে? সত্যি কথা বলতে, চাকরি ছাড়ার পরে পারিবারিক দিক থেকে যদি বলি তাহলে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সেটা পছন্দ করেছেন যেহেতু আমি ধর্মীয় দিকটা বেশি প্রাধান্য দিয়েছি। আবার অর্থনৈতিক দিকটা ছিল অনিশ্চয়তার, সেদিক থেকে কেউ কেউ আমার বিষয়টা সেভাবে মেনে নেননি, কিন্তু আমার সবারকে বোঝাতে হয়েছে। আর প্রথম 6 মাসটা কেমন কেটেছে আসলে, প্রথম 3-3.5 মাস পরে আমি আমার অনলাইনে পার্মানেন্ট চাকরি যেটা করি এখন, সেটা আমি পেয়ে যাই। এই 3 মাসে আমি ছোট ছোট কিছু কাজ করেছি। সেটা আমাকে একটা যদিও একটা অর্থনৈতিক সচ্ছলতা দিয়েছে, কিন্তু মাস শেষে ব্যাংক থেকে আমি যে অ্যামাউন্টটা পেতাম তার খুবই কম একটা অংশ, যেটা আসলে আমাকে মাস শেষে একটা মোটা অঙ্ক ঢুকছে এই অনুভূতির বাইরে আসতে আমার খানিকটা অসুবিধা হয়েছে, যেটা বেশ অস্বস্তিকর। আচ্ছা, অর্থাৎ যখন আপনি ব্যাংকে কর্মরত ছিলেন তখন প্রতি মাস শেষে যে স্যালারিটা অ্যাকাউন্টে ঢুকতো, হ্যাঁ, ওটা একটা সুদীর্ঘ সময় টাকাটা ঢুকতেছে না, এই অনুভূতিটাই একটা অনিশ্চয়তা, অস্বস্তির মানে কারণ ছিল বলে বলা হ্যাঁ, যেতে পারে। হ্যাঁ, বিষয়টা এরকম যে আমি তো জানি আমার মাস শেষে 28 তারিখে আমার স্যালারি হয়ে যাচ্ছে এবং আমার অ্যাকাউন্টে সেই স্যালারিটা ঢুকে যাচ্ছে। সো আমার যখন প্রথম 3 মাস, 3.5 মাস সময়, এটাতে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা শুধু কমে যাচ্ছিল, যেটা খুবই অস্বস্তিকর। যদিও আমার অ্যাকাউন্টে তখন আমার অন্যান্য সুযোগ সুবিধা বাবদ অনেক টাকা ছিল, কিন্তু মনের দিক দিয়ে অনেক দিক দিয়ে অশান্তি, যেটা বেশ অস্বস্তিকর। তবে পরবর্তীতে সেটা আর অসুবিধা হয়নি। চাকরি বা কাজটা পাওয়ার পরে সেগুলো আর এখন মনে হয় না সেভাবে। আমরা সাধারণত দেখি যে লোকজন এই অনলাইন কাজ বলতে ফ্রিল্যান্সিং জিনিসটাকেই বেশি প্রায়োরিটি দেয়। তো এক্ষেত্রে একটা কাজ ছেড়ে আপনি এই যে অস্ট্রেলিয়ান একটা ফার্মে আবার একটা জবের সন্ধান পেলেন, এটা পেলেন কিভাবে? আসলে আমি কাজ ছাড়ার আগে 5-6 মাস আগ থেকে আমি আসলে এই কিভাবে পরবর্তী কাজ করব সেই কাজটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। তো তারপরে আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে চেষ্টা করি, আপওয়ার্কে, তারপরে ফাইবারে, এগুলোতে ট্রাই করি। তো মূলত আপওয়ার্কের একটা জব অফার থেকেই আমার এই চাকরিটা শুরু। সেখান থেকে সরাসরি আমাকে কন্ট্রাক্ট করে নেয়। এটাই আসলে আমার চাকরির শুরু। মানে তাহলে এইভাবে বলা যেতে পারে, ইনিশিয়ালি ফ্রিল্যান্সিং কিছুটা করলেও
আস্তে ধীরে আপনি হচ্ছে যে একটা জবের ভিতরে আমি ঢুকে প্রথম যেতে 3 পারেন। মাস আসলে ফ্রিল্যান্সিংই করেছি। ওকে। ওকে, প্রোগ্রামিং রিলেটেড ছোট ছোট প্রোগ্রামিং টাস্ক আমাকে দিত, সেটার একটা ফিক্সড অ্যামাউন্ট পেমেন্ট করতো সেটার উপরে। কিন্তু লং টার্ম জব আসলে ওই সময় করা হয়নি। পরবর্তীতে এখন যেটা করছি সেটা আসলে গত প্রায় 4 বছর ধরে এই একটা কাজই করছি। এবার আমরা জানতে চাইবো যে রিমোট জব করার ক্ষেত্রে যেটা বড় সুবিধা, ঠিক আছে, আমার নিজের এনভায়রনমেন্ট, নিজের জায়গাতে বসে আমি কাজ করতে পারতেছি, এটা হচ্ছে সুবিধা, আমাকে অফিসে যেতে হচ্ছে না, এটা হলো সুবিধা। নিশ্চয়ই এর পাশাপাশি কিছু অসুবিধাও আছে। তো এই রিমোট জবের কাজ করার ক্ষেত্রে কোন দিকগুলো আপনার কাছে মেজর সুবিধা মনে হয়েছে, আর কোন দিকগুলোতে আপনি অসুবিধা ফিল করতেছেন? আচ্ছা, আমার ক্ষেত্রে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু আমি প্রোগ্রামিং করি, সো আমাকে বাধা ধরা কোনো নির্দিষ্ট সময়ে কাজ করতে হয় না। যদিও আসলে টিমের সাথে কাজ করতে গেলে এই বাধা ধরা, একটা টিম যখন কাজ করে তখন সবার সাথে কাজ করা সুবিধাজনক, কিন্তু আমার ক্ষেত্রে সেটা কিছুটা কিছুটা আসলে ফ্লেক্সিবল। একটু এর মধ্যে আমি একটা কমপ্লিমেন্টারি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সাধারণত অস্ট্রেলিয়ান টাইমের সাথে বাংলাদেশের লোকাল টাইমের একটা তো ডিফারেন্স আছে। 5 ঘন্টা। এই যে কাজের আমরা কাজের কথা বলতেছি, এই এই টাইম শিডিউলটা যে আপনি টিম ওয়ার্ক বললেন, তাহলে এই টিমের সাথে এই টাইম কোনো কনফ্লিক্ট করতো কিনা বা করে কিনা? আমার টিমে এই মুহূর্তে আসলে প্রায় 3-4টা দেশের কর্মী কাজ করে, আমার কলিগরা। পাকিস্তান আছে, ইন্ডিয়ার আছে, ফিলিপাইনের আছে। তবে আমাদের টাইম গ্যাপটা 2-3 ঘন্টার মতো। অস্ট্রেলিয়ার সাথে 5 ঘন্টা, তবে আমাদের টাইম গ্যাপটা 2-3 ঘন্টার মতো, যার জন্য যেটা হয় যে আমরা মোটামুটি 1-2 ঘন্টার একটা ওভারল্যাপ ডিফারেন্সটা থাকে, ওভারল্যাপ পাই না। তাছাড়া মোটামুটি হারে আমরা এটা কন্টিনিউ করতে পারি। তবে যেহেতু প্রোগ্রামিং করি, সবসময় তো আর প্রয়োজন হয় না। যখন প্রয়োজন হয় আমরা মাঝে মধ্যে এরকম হয় যে আমি প্রশ্ন করে রেখে দিই, সে উত্তর দেয়। তবে আমাদের জবটা বেশ ফ্লেক্সিবল, এবং এটা শুধুমাত্র প্রোগ্রামিং হওয়ার জন্যে। ওকে, আমরা যথারীতি বেতনের কথা জানতে চাচ্ছি না, তবে যেহেতু আপনি একটা ব্যাংকে কর্মরত ছিলেন এবং আমরা যতটুকু জানি আপনি একটা অন্তত 6 ডিজিটের মতন একটা স্যালারি ড্র করতেন, তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে যে কাজ করতেছেন সেটার সাথে আয়ের যদি আমরা একটা তুলনা করি, কোন দিক দিয়ে আপনি বেটার পজিশনে আছেন বলে মনে করেন? আসলে ভালো কাজ জানলে আয়টা অন্তত ফ্রিল্যান্সিংয়ে কোনো বিষয় না। আমি যদিও আমি বলবো যে আমার ব্যাংক এবং এখনকার চাকরির মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। সো ইনকামটা অলমোস্ট সেম। আর তবে চেষ্টা করলে এর চেয়ে বেটার করা যায়। তো সেদিক থেকে বললে আমি বলবো যে ব্যাংকের চাকরি এবং এটার চাকরির মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। তবে যদি সেটাকে কেউ স্কিল ডেভেলপ করে অথবা কাজ বেশি করে কেউ যদি বেশি ইনকাম করতে চায়, এটার প্রচুর সুযোগ আছে। এক্সেলেন্ট। ওকে, আমরা যদি লোকাল প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, আমরা যে প্রতিষ্ঠানগুলোকে চিনি সেখানে কাজ করাটাকে আমরা একটা নিশ্চয়তার মধ্যেই ফেলতে চাই, কিন্তু রিমোট জব যে প্রতিষ্ঠানটাকে আমরা চিনি না, সেই প্রতিষ্ঠানের অফিস আমি কোনোদিন দেখিনি, তাহলে এই ক্ষেত্রে কি কাজের নিশ্চয়তা, জব সিকিউরিটির বিষয় যদি আসে, তাহলে এটা আগের জবের তুলনাতে এটাতে কেমন ফিল করেন? কোনো ডিসকমফোর্ট আছে কিনা বা কোনো অস্বস্তি থাকে কিনা? আসলে এই জিনিসটা সব জায়গার ক্ষেত্রেই সত্যি যে আমি ব্যাংকে কাজ করছি, ব্যাংক তার কিছু সিকিউর জিনিস আমাকে জানায়। একই কাজ আমার এই প্রতিষ্ঠানও আমাকে জানায়। আমি এই প্রতিষ্ঠানের অনেক কিছু জানি যেগুলো ইন্টারনাল বিষয়। তো আসলে কাজ যদি জানি, আমি যদি কাজ জানি এবং তাদের প্রতি যদি আমি সৎ থাকি, কোনো প্রতিষ্ঠানই চাইবে না তার কর্মী। এক্স্যাক্টলি এই জিনিসটাই অনেক কর্মী বুঝতে পারেন না, যে প্রতিষ্ঠানের প্রতি লয়াল এবং ডেডিকেটেড থাকলে প্রতিষ্ঠানও তাকে ধরে রাখার জন্য এই চেষ্টা করে। এক্সেলেন্ট। এখন হচ্ছে যে আপনি তাদের জন্য, যারা কেউ যদি সে আপনার মতন কাজ রিমোট জব করতে চায়, তাহলে তার কি বা কোন বিষয়ে দক্ষতা থাকা দরকার বলে আপনি মনে করেন? আসলে এখানে আমি 2টা দক্ষতার ক্ষেত্রে কথা বলবো। একটা হচ্ছে কমিউনিকেশন। সেক্ষেত্রে তো ইংলিশটাই চলে আসে ডেফিনেটলি। আসলে আমি এর ভেতরে এটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনাকে কমিউনিকেট করতে হবে ইংরেজিতে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যে বস, উনি নিজে যে ভালো ইংরেজি জানবেন বিষয়টা কিন্তু এরকম না। আবার উনি যে দেশে আছেন, যেমন আমার বস অস্ট্রেলিয়ান, সো অস্ট্রেলিয়ান ইংলিশ এবং আমরা যে ইংরেজিতে অভ্যস্ত
সেটা কিন্তু একটু আলাদা। মানে এইভাবে যদি বলি যে চিটাগাং এর বাংলা ভাষা আর সিলেটের বাংলা ভাষা। এক্স্যাক্টলি। আচ্ছা। সো আবার অন্য ক্ষেত্রে যদি অন্য কোনো দেশ হয়, যেমন চাইনিজরা যেভাবে ইংরেজি বলে, সো কমিউনিকেশন এটা হচ্ছে ইংরেজিটা আপনাকে ভালো জানতে হবে, আপনার বসের জিনিসটা আপনাকে শিখে নিতে হবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে কমিউনিকেশনের, যে আপনার টিমের সাথে কাজ করতে হবে। সো কমিউনিকেশন টিমের সাথে খুব ভালো করতে হবে। আর দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার কাজের যোগ্যতা, দক্ষতা। আপনার কাজটা ভালোভাবে শিখতে হবে। আপনি কত স্যালারি পাবেন, আপনার প্রমোশন বা ইনক্রিমেন্ট হবে কি হবে না, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার এই দুইটা পারফরমেন্সের উপর। পারফরমেন্স। এক্স্যাক্টলি। এখন হচ্ছে যে যারা নতুন প্রোগ্রামিং করতেছে বা হচ্ছে যে নতুন এই ফিল্ডে আসতেছে, তো ইনিশিয়াল লেভেলে একদম এন্ট্রি লেভেলের জন্য তাদের জন্য কি রিমোট জব ভালো হবে নাকি হচ্ছে লোকাল জবটাই আগে করা উচিত? দেখেন, এক্ষেত্রে আসলে আমি আসলে কাউকেই প্রথমে রিমোট জব করতে বলবো না। আচ্ছা। রিমোট জব করতে বলবো না এই জন্য যে প্রথমেই দক্ষতাটা প্রয়োজন। আপনার রিমোট জবের সবচাইতে বড় অসুবিধা হলো আপনি যেদিন থেকে জয়েন করবেন সেদিন থেকেই আপনার কাছ থেকে কাজটা তারা নেওয়ার চেষ্টা করবে, কারণ তারা একটা ভালো পরিমাণ স্যালারি দেয়। সো আপনি যদি না জানেন, অল্প দিনের আপনাকে চাকরি থেকে হয়তো বের করে দেবে, অথবা চাকরি বাদ দিতে পারে, অথবা যেভাবেই হোক আপনার যদি একবার আপনার প্রোফাইলে কোনো খারাপ ইমপ্যাক্ট চলে আসে, সেই প্রোফাইলটা ঠিক করা খুবই খুবই কষ্টকর। তো সেক্ষেত্রে বলবো যে আপনি আগে কাজ শিখবেন। সো কাজ শেখার জন্যে আমি একটা জায়গায় টিউটোরিয়াল দেখলাম এরকম না, নিজে কোনো একটা প্রফেশনাল প্রতিষ্ঠানে কাজ করবেন, সেই প্রতিষ্ঠান কীভাবে কাজ করে প্রফেশনালি সেটার থেকে শিখবেন এবং লম্বা সময় ধরে। তাহলে দুইটা সুবিধা হবে। একটা হচ্ছে আপনি কিছু কাজ শিখতে পারলেন, আরেকটা হচ্ছে আপনি প্রমাণ করলেন যে আপনি একটা লম্বা সময় ধরে একটা প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, করে অভ্যস্ত। এই দুইটা জিনিস পরবর্তীতে আপনি যখন আবার ফ্রিল্যান্সিংয়ে আসবেন বা রিমোট জবে আসবেন, তখন সেই প্রতিষ্ঠানকে আপনাকে এই বিশ্বাসটুকু দিবে যে আপনি লম্বা সময় ধরে কাজ করতে করেছেন এবং আপনি কাজে দক্ষ। এই জিনিসগুলো আপনাকে খুবই খুবই সহযোগিতা করবে বলে মনে করি। প্রিয় দর্শক, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, স্পেশালি যারা আমরা হচ্ছে সারাদিন অনলাইন থেকে আয় করতে চাই, অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই। আমাদের অনেকেরই ধারণা অনলাইনে বিদেশি কোম্পানিগুলো ডলার নিয়ে একদম রেডি হয়ে বসে আছে, শুধু তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনার ব্যাংকের ঠিকানায় ডলার পাঠিয়ে দেবে। বিষয়টা আসলে এরকম না। আপনারা তো জানলেনই যে অনলাইনে কাজ করতে হলে, স্পেশালি যদি বিদেশি রিমোট জবগুলো করতে হয়, সেক্ষেত্রে দুই ক্ষেত্রেই আপনাকে আপনার নিজের প্রফেশনে আপনার কাজে দক্ষ হতে হবে। আর যখনই বিষয়টা আসে ফ্রিল্যান্সিং বা বিদেশি কোনো কাজ, সেক্ষেত্রে উনি যেটা বললেন যে দুইটা বিষয় থাকতেছে, একটা হলো নিজের কাজের দক্ষতা থাকতে হবে, দ্বিতীয়ত হলো বিজনেস কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে আপনাকে দক্ষতা থাকতে হবে। আমার ইংরেজি জানা মানেই যে ইংরেজিতে সব জায়গায় কাজ করবে, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, অবশ্যই এটা তো হেল্প করবেই, তবে জায়গা ভেদে, দেশ ভেদে, ব্যক্তিভেদে ইংরেজির প্যাটার্নগুলো আলাদা হয়। এই কারণে আমার কমিউনিকেশন দক্ষতাটাও গুরুত্বপূর্ণ। তো দর্শক, আজকে এ পর্যন্তই। মাহফুজ হোসেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদেরকে দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।